হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আমার আজকের আরও একটি নতুন ভ্লগে আপনাদের স্বাগত। আজ শনিবার, সকাল এখন 8:30। বাড়ির কাজকর্ম বলতে ঝাটপাট হয়েছে আর রান্নাঘর পরিষ্কার করা হয়েছে। ভাই বলছে ভাইয়ের খিদে পেয়েছে, তো এই জন্য দেখুন এখন সকালের মুড়ি খাবারটা বানিয়ে নিচ্ছি। প্রথমে ভাই খাবে, তারপর না হয় ঘর দুয়ার মুছে নেব। আজ আলু পেঁয়াজ দিয়ে ভাজা করব। এই কয়েকটা দিন সব কিছুর সাথেই পেঁয়াজ মিশানো হচ্ছে। আজ শুধু আলুই ভাবছিলাম, তবে ভাই বলছে দিদি একটা পেঁয়াজ দে, তাহলে ভালো লাগবে। আলু পেঁয়াজ একই রকম সাইজে কেটে নিয়েছি। এই যে ছোট ছোট চৌকো চৌকো করে কেটেছি, দেখতে কি ভালো লাগছে তাই না? শুধু আলু ভাজা হলে অল্প কটা জিরেও ফোড়ঙে দিতাম, তবে যেহেতু পেঁয়াজ দেওয়া রয়েছে সে কারণে আজকেও এই যে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এই পেঁয়াজ আলু ভেজে নিচ্ছি। একটা ডিম সেদ্ধ করতে দিয়েছিলাম, ভাই এই যে ছাড়িয়ে দিয়েছে। তো ডিম সেদ্ধটাই এখন খেয়ে নেব। ভাইকে বললাম তুই খাবি কি, বলছে না আমি খাবো না। তো আমি এই যে খেয়ে নেব। এই ডিম সিদ্ধ শুধু শুধু খেতে ভালো লাগে না, একটু লবণ দিয়ে খেলে বেশি ভালো লাগে। তো এই যে লবণ দিয়ে ডিম সিদ্ধটা এখন খেয়ে নিচ্ছি। আগের দিন হঠাৎ করেই একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সিদ্ধান্তটা মায়ের। আমাদের এখানে এখন শিবের গাজন হচ্ছে। আগামীকাল আমাদের এখানে দিন গাজন, তারপর পরশু দিনকে রাত গাজন। হঠাৎ করেই মা সিদ্ধান্ত নিয়েছে যে মা নাকি ভক্ত হবে। তো আজকে মা বার কামাবে, 2 দিন উপোস দিয়ে মা দণ্ডি দেবে দিন গাজনের দিন, মানে আগামীকাল মা দণ্ডি দেবে। ওই মন্দিরটাই 5 পাক দেবে বলেছে। বেশিরভাগ মানুষজন ঘাট থেকেই দণ্ডি দিয়ে দিয়ে আসে। আর আমার মা কিন্তু বলেছিল যে শুধুমাত্র মন্দিরটাই 5 পাক দেবে। হয়তো মা কিছু চেয়েছিল, মনস্কামনা পূর্ণ হয়েছে। গত 3 বছর ধরেই মা ভাবছে যে দণ্ডি দেবে, বার কামাবে, তবে সেটা সম্ভব হচ্ছিল না। কোনো না কোনো বছর কিছু না কিছু হয়েই যাচ্ছিল। এবছর সব কিছুই মোটামুটি ঠিকঠাক আছে, সে কারণে মা বলছে তাহলে এই বছরই না হয় ভগবানকে দেওয়া কথাটা রেখে ফেলি। যাই হোক, আমার তো ভীষণ চিন্তা লাগছে, জানি না মা ওটুকুই কিভাবে কি করবে। আমার ভীষণ পরিমাণে টেনশন লাগছে। তো এই যে দেখুন আলু ভাজা হয়ে গেছে। তারপর আমি আর ভাই খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছিলাম। ঘর দুয়ার মোছা হয়নি এখনো পর্যন্ত। মা একটু আগেই মার্কেট এসেছে, কয়েকটা জিনিসপত্র তো কিনতে হবে ভক্ত হতে গেলে, জামা কাপড়ের কথাই বলছি। আর ভাইয়ের একটু জিনিসপত্র কেনার আছে, মানে ঘরের মুদিখানার জিনিসপত্র। তো মা বললো তুইও ভাইয়ের সাথে চলে আয়, পশেন মামা নাকি একটা শাড়ি কিনে দেবে বলছে। তো আমাকে পছন্দ করার জন্যই আসতে বলল। দোকানে ভীষণ পরিমাণে ভিড় ছিল, এক প্রকার মানে তাড়াহুড়ো জোর জবরদস্তি করে জিনিসপত্র কেনা হলো। তারপর দেখুন আমরা চলেও এসেছি। পশেন মামা এদিকে গাড়িটাও বের করে দিয়েছে, তো এই গাড়িটাই করেই আমাদেরকে ঘর অবধি নামিয়ে দিয়ে আসবে। তারপর পশেন মামা ডিউটিতে বের হবে। আর ভোরবেলা থেকে শুরু করে একদম মাঝরাত্রি পর্যন্ত এই রাস্তাঘাটে একই রকম ভিড়। দেখতে পাচ্ছেন কত গাড়ি, কত মানুষজন, মানে এখন রাস্তাঘাটে বের হতেও ভয় করে জানেন, এত গাড়ি ঘোড়ার জন্য। যাই হোক, খুব বেশি দূরের নয়, 5-10 মিনিটের রাস্তা, চলে এলাম। তারপর দেখুন আমি ঘর দুয়ার মুছে নিয়েছি। মার্কেট থেকে আসার সময় সেলুনে মা নখ খুঁটিয়ে নিয়েছে, আর বাড়িতে এসে মা স্নান টান করে ঠাকুর মন্দিরে জল দিল, আর আমি ততক্ষণকে এই যে ঘর দুয়ার মুছে দিলাম। এই সকালবেলা একটুখানি বের হলেই এতটাই দেরি হয়ে যায় যে কি বলবো। এই যে দেখুন একটুখানি বেরিয়েছি, তবুও 11:30 মতো বেজে গেছে। তো এসে তাড়াতাড়ি করে ঘরটা তো মুছে নিলাম, আর মায়ের ওদিকে জল দেওয়া হয়েছে। আজকে তো মা বার কামিয়েছে, তো আজকে মা ভাত মুড়ি সমস্তটাই খেতে পাবে। কাল পরশু মাকে একদম গোটা গোটা উপোস দিতে হবে। তো মা ওদিকে মুড়ি খাবার খাচ্ছে, আমি এই যে হাত মুখ ধুয়ে নিলাম ঘর মোছার পর। আর জানেন তো, সকালবেলা মার্কেট যাওয়ার আগে মা এই কটা জামা কাপড় কাচা ধোয়া করেছিল, তার মধ্যে বিছনার চাদরটাও আজকে ধুয়ে দেওয়া হয়েছে। একটু একটু নোংরা হয়ে গেছে জানেন, আমাদের এখানে ভীষণ পরিমাণে কালি। এই 2 দিন মাত্র বিছনাটা পাতা হয়েছে, তাতেই কেমন নোংরা হয়েছিল দেখুন। তো মা বলছে আরেকবার কেচে দিই, সুব্রত যেদিন আসবে সেদিনকে পাতবি। তো এই যে দেখুন মা কেচে ধুয়ে দিয়েছিল, শুকিয়ে গেছে। বেশিক্ষণ রোদ্দুরে থাকলে রং চটকে যাবে, সেই কারণে ঘরেতে এই যে ভালো মতো গুছিয়ে রেখে দিলাম। তারপর রান্নার জন্য কিছু কাজকর্ম ছিল, সেটা একটু মতো এগিয়ে দিয়ে আমি গেছিলাম স্নান করতে। আজকে সেরকম রান্নাবান্না করব না, ডিম কারি করব আর পোস্তর বড়া করব কয়েকটা। তো পোস্তটা ভিজিয়ে দিয়েছি আর ডিম আলু সেদ্ধ করে দিয়েছি। তারপর আমি গেছিলাম স্নান করতে। স্নানের পরে এই যে এখন ভিজে জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। আজকে মা ভাত খেতে পাবে, তবে মা শুধুমাত্র ভাত রান্নাই করবে। দুধ এনেছে, দিদিমা দুধ দিয়ে পাঠিয়েছে, দুধ ভাত আর আলু ভাতে। আর মা বললো একটু বেশি করে ভাতটা করে দেবো, তোদের জন্য আলাদা দিয়ে আমার জন্য আলাদা করে রেখে দেবো। তো আমি শুধুমাত্র এই যে রান্নাটা করে নেব আমার আর ভাইয়ের জন্য। পোস্তর বড়া করব কটা আর ডিম কারি। তো এই যে পোস্তটা ভালো মতো ভিজিয়ে দিয়েছিলাম, একটু ভিজিয়ে নিলে বেশ ভালো মতো বাটা হয়ে যায়। যদিও পোস্তর বড়াতে খুব বেশি বাটতে হয় না, খুব বেশি পেস্ট করে দিলে পোস্তর বড়াটা খুব একটা ভালো লাগে না।
একটু দরদরে মতো রাখতে হয়। চা ছাঁকনাটার সাহায্যে জলটা ঝরিয়ে নিলাম, আর তারপর দেখুন এখন হালকা হাতে একটু মতো পেস্ট করে নেব। খুব বেশি পেস্ট করব না, একবার মাত্র পেস্ট করব, এমনি দরদরা যেন থাকে আর একটু যেন পেস্ট হয়। পশেন মামা এই পোস্তর বড়া খেতে ভীষণ ভালোবাসে, তবে আমি খুব একটা পছন্দ করতাম না। একদিন হঠাৎ করে মামার সাথে একটু মতো খেয়েছিলাম, সেদিন বেশ ভালোই লেগেছিল। তো আজ ভাইকে বলাতে ভাইও বললো হ্যাঁ দিদি পোস্তর বড়া করবি। তো এই যে দেখুন একটু দরদরে মতো বেটে নিয়েছি, শিলটাতে বেশ অনেকটাই লেগে রয়েছে। এতটা পোস্ত বাদ দিলে তো চলে না, একটু মতো জল দিলাম, ওই জন্য পোস্তর বড়াতে খুব বেশি জল না দিলেই ভালো, তাহলে বেশ ভালো হবে বড়াটা। আজ আবার একটা অসুবিধা হয়েছে জানেন, আজ আবার বেসন নেই বাড়িতে একটুকুনো, জানি না বড়াগুলো তুলতে পারবো কি না, যা হয় হবে, দুজন মিলে খাবো তো। এই যে দেখুন একটু পেঁয়াজ, একটু টমেটো আর 3টে মতো কাঁচা লঙ্কা কুচিয়েছি। এই বড়াটা একটু ঝাল ঝাল হলেই ভালো হয়। আর অল্প লবণ দিয়ে এই যে এখন পোস্তর সাথে সমস্ত জিনিসগুলো মিক্স করে নিচ্ছি। এই যে বেসন দিইনি বলে কেমন খুলে খুলে যাচ্ছে দেখুন। একটা কৌটোতে অল্প পরিমাণে কর্নফ্লাওয়ার রয়েছে দেখলাম, তো সেই কর্নফ্লাওয়ারটাই 2 চামচ মতো দিয়ে দিয়েছি, এতে করে হয়তো বড়াগুলো উঠে যাবে। এই যে এইটুকুই রেডি করে আমি একপাশে রাখলাম, ওটা লাস্টে ভেজে নেব, গরম গরম বড়াটা ভালো লাগবে। তার আগে দেখুন প্রথমে ডিম কারিটা বসাবো। এই আলুগুলো না সেদ্ধ করে নিয়েছি ডিমের সাথেই, তবুও তেলের সাথে একটু ভেজে নিলে আরও ভালো লাগে খেতে। এই যে এই তেলের সাথে এখন সেদ্ধ করে নেওয়া আলুটা একটু ভালো করে ভাজবো, যখন ভালো একটা কোটিং পড়ে যাবে তখন নামিয়ে নেব। এই যে দেখুন কিছুক্ষণ ভাজার পরেই একটা ব্রাউন ব্রাউন কালার চলে আসছে। ডিমগুলো আর ভাজবো না, আজকে ডিম কারিটা একদম মায়ের পদ্ধতিতে বানাবো। মাকে সমস্তটাই জিজ্ঞাসা করে নিয়েছি। এই যে আলুগুলো ভেজে তুলে রাখলাম, ওদিকে সেদ্ধ করে রাখা ডিমটা হালকা হালকা করে চিড়ে নিয়েছি। আর দেখুন আলু ভাজার তেলে আর একটু মতো তেল দিয়ে দিলাম, আর ফোড়ঙে দিয়েছি 5 ফোড়ন, অল্প চিনি, একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। বেশ অনেক কটায় পেঁয়াজ কেটেছি, যেহেতু ডিম কারি একটু গ্রেভি না হলে ভালো লাগবে না। তেলের সাথে পেঁয়াজটা ভালো মতো ভাজতে ভাজতে দিয়ে দেবো 2-3টে মতো শুকনো লঙ্কা, 3টেই দিয়েছি, তবে জানেন তো আমি আবার খুঁটে খুঁটে ফেলে দিয়েছিলাম 2টো, কারণ আমার মনে হচ্ছিলো ঝাল হয়ে যাবে। কাঁচা লঙ্কা তো, এগুলো আমাদের বাড়ির কাঁচা লঙ্কা। এই যে এই সময় পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে, দিয়ে দিলাম আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি পেঁয়াজের সাথে। তারপর অর্ধেকটা টমেটো কিছুক্ষণ তেলের সাথেই রেখেছিলাম। আর এই যে এই সময় দেখুন সব কিছু ভালো মতো একটু ভেজে নিচ্ছি, টমেটোটাও হালকা হালকা গলতে আরম্ভ করেছে। দিয়ে দিলাম মশলাগুলো। মশলা বলতে এখানে হলুদ গুঁড়ো, লবণ, অল্প জিরের গুঁড়ো, অল্পখানি লঙ্কার গুঁড়ো, অল্প মিট মশলার গুঁড়ো। মশলা ছিল তাই দিলাম মিট মশলা, আরে নয়তো মিট মশলা না দিলেও চলে। ওই সমস্ত মশলা সাথে করে একটু মতো জল দিয়ে ভালো মতো সব কিছু কষিয়ে নিয়েছি। যখন তেল ছেড়ে গেছে তখন একটু মতো সস দিলাম, সস দিলে না দেখেছি এই ডিম কারিটা খেতে বেশ ভালো লাগে। আর তারপর দেখুন এখন ডিম আলু দিয়ে দিচ্ছি। ডিমের গাটা দেখুন একটু চিড়ে দিয়েছি, এতে করে না মশলাটা বেশ ভালো মতোই ঢোকে আর খেতে বেশ ভালো লাগে ডিমগুলো। হালকা হাতে বেশ খানিকক্ষণ ডিম আলু কষিয়েছি মশলার সাথে, আর তারপর বেশ খানিকটা জল দিয়ে আবারও এই যে ভালো মতো ফুটতে দিয়েছিলাম। ডিম আলু সব কিছু সেদ্ধ হয়ে আছে, মশলার যাতে কাঁচা গন্ধটা চলে যায় সে কারণেই জলটা দেওয়া। তো এই যে বেশ খানিকক্ষণ কষিয়ে নেওয়ার পর এখন তেলও ছেড়ে গেছে আর মশলাটার জলটা অনেকটা কমেও গেছে। একদম ডিম কারি আমাদের রেডি। এই ছোট্ট থালাটিতে ডিম কারিটা নামিয়ে নিলাম, আর তারপর কড়াই খুন্তি ভালো মতো জল দিয়ে ধুয়ে নিয়েছি। বড়াগুলো ওই যে বললাম বেসন দেওয়া নেই, কি জানি উঠবে কি উঠবে না। মা বলল একটা টিপস বলছি তোকে, তুই কড়াইটা একটু বেশি করে গরম করবি, তারপর তেল দিবি, তারপর বড়াগুলো দিবি, দেখবি ভালো মতো উঠে যাবে। আর পোস্তর বড়াতে একটু কম পরিমাণেই তেল দিবি, নয়তো সমস্ত পোস্তগুলো এই যে তেলের ছিটেতেই উঠে যাবে। তো এই যে অল্প পরিমাণে তেল দিয়েছি, 3টে বড়া দিয়ে দিলাম। এই যে ভালোই উঠে যাচ্ছে দেখুন, লাগছে না মনে হচ্ছে কড়াইয়ে। একটু ভালো মতো কেটে দিলাম যেগুলো আর কি জয়েন জয়েন হয়ে গেছিলো, আর তারপর এখন উল্টিয়ে দিচ্ছি। না বড়াগুলো আজকে লাগেনি, বেশ ভালোই উল্টানো যাচ্ছে দেখুন। গোটা গোটা বড়া হলে বেশ ভালো লাগে মনটা। এই যে 3টে বড়া আমাদের হয়ে গেছে, নামিয়ে নিয়েছি, আর 2টো মতো হবে, ওই 2টো করে নিই, তাহলেই আজকের মতো আমার রান্না কমপ্লিট। এই পোস্তর বড়াগুলো ভাইয়ের ভীষণ পছন্দ হয়েছিল, ও বলছিল দিদি এই পোস্তর বড়া দিয়েই তো আমি ভাত খেয়ে নেবো, এত ভালো লাগছে। রান্নাবান্না কমপ্লিট হওয়ার পর এই যে গ্যাস কাউন্টারটা একটু ভালো মতো মুছে নিয়েছি, একদম ডিপভাবে মুছে নিই, ওপরে ওপরে একটু ভালো পরিষ্কার করে নিয়েছি। বেসিংয়ে কয়েকটা বাসন রয়েছে, দুপুরের খাবার খাওয়ারও সময় হয়ে গেছে, সে কারণে বাসন কটা আর ধুলাম না। এই যে থালা সমেত তরকারি পাতি নিয়ে চলে এলাম এই ঘরে, খাওয়া দাওয়া করব, তারপরে একেবারে বাসনপত্র ধুয়ে নেব। এই যে আজকে মা এই প্রথম ঘরটাতে রয়েছে, এই ঘরটাতেই মা ভাত রান্না করে নিয়েছে, শুধু ভাত আর আলু ভাতে। তো
তো মা দেখুন এই সসপ্যানটাতে নিজের জন্য ভাত রেখে দিয়েছে আর আমাদের জন্য বাইরে হাঁড়িতে রেখে দিয়েছে। মুদিখানার জিনিসপত্রগুলো দেখুন এখনও গুছিয়ে রাখা হয়নি। এদিকে আমি ভাইকে খাবার দিয়ে দিয়েছি আর আমিও খাবারটা নিয়ে নিয়েছি। ওর তো খিদে পেয়ে গেছে, ও দেখুন খাওয়া শুরুও করে দিয়েছে। ওর তো পোস্তর বড়াগুলো আজকে ভীষণ ভালো লেগেছে। দাঁড়ান আমি একটু খেয়ে দেখি কেমন লাগছে। দেখতে তো মোটামুটি ভালোই লাগছে, খেতেও বেশ ভালোই লাগছে জানেন। এরকম নুন ঝাল 4-5টা বড়া পেলেই দুপুরের ভাত খাওয়া হয়ে যাবে, এতটাই ভালো লাগছে। এই যে আলুগুলোও দেখুন কি সুন্দর সেদ্ধ হয়েছে, ডিম কারিটাও হয়েছে আজকে বেশ ভালো। সন্ধ্যা 7টা মতো বাজে এখন, অনেকটাই সময় পার করে ফেলেছি। দুপুরের খাওয়া দাওয়ার পরে বাসনপত্র সমস্তটাই ধুয়ে এই যে এখানেই উবুর দিয়ে রেখেছিলাম। জল সমেত বাসনগুলো ওই বাসন রাখার একটাই রেখে দিলে না টোপ টোপ করে জল পড়ে, সে কারণে জলটা একটুখানি ঝরিয়ে নিই তারপরেই রাখি, এতে করে আর কোনো রকম জল পড়ে না আর ওটাতে মরচেও ধরে না। তো এই যে দেখুন সমস্ত জলটা তো এই সময় করে ঝরে গেছে, সব কিছু জায়গা মতো রেখে দিলাম। রান্নাঘরে একটু আগে একবার এসেছিলাম, এই যে অল্পখানি ময়দা ভিজিয়েছিলাম। সকালবেলাতেই ভাই বলে দিয়েছে দিদি আজ বিকালে কিন্তু এগরোল বানাবি। তো এই যে দেখুন দুটো যাতে লেচি হয় সেরকমই ময়দাটা ভিজিয়েছিলাম, তবে 3টে হয়ে গেছে। এতটা আন্দাজ কি করা যায় বলুন। দুটো যেগুলো বড় বড় হয়েছে ওগুলো এগরোল বানাবো আর ছোটোটা একটা পরোটার মতো করে দেবো। এই যে এই জায়গাটায় একটু কাপড় দিয়ে ভালো মতো মুছে নিচ্ছি, এখানটিতেই বিলে নেবো লেচিটা। আর কোনো কিছু এঁটো করবো না। এই যে ডিমের সব কিছু ঠেকাতে আমার ভালো লাগে না, আবার তো ধুতে হবে সব কিছু, সে কারণে এই জায়গাটাই ভালো মতো মুছে এখানেই লেচিটা বেলে নিলাম। বহুদিন হয়ে গেল বাড়িতে এগরোল বানানো হয় না, আর সত্যি বলতে অনেক দিন খাওয়াও হয় না জানেন। দোকানেও সেরকমভাবে এখন এগরোল খাওয়া হয় না। বাইরের দোকানে ওই পোড়া তেলের এগরোল খেয়ে পরে সত্যি পেটের মধ্যে ব্যথা করে। এখন বাইরে গেলে আপনারা দেখেছেন আমি শুধুমাত্র ওই দোসাটাই খেয়ে থাকি। যাই হোক অনেকদিন পর বাড়িতে বানাচ্ছি, হয়তো ভালোই হবে। এই যে দেখুন রুটিটা কি সুন্দর ফুলে যাচ্ছে, দেখুন একদম যেন ঘরের রুটি বানাচ্ছি এমনটা লাগছে। দুটো রুটি ভালো মতো সেঁকে নিয়েছি আর তারপর ভাইকে ওদিকে বললাম তুই তেলটা ঢেলে দে, আমি আর ডিম হাতে ছোবো না। এই যে ভাই তেলটা ঢেলে দিল, অল্প লবণ অল্প লঙ্কার গুঁড়ো দিয়ে ডিমটা ভালো মতো ফেটিয়ে নিয়েছি। তেলটার মতো ডিমটা দিয়ে দিলাম আর তারপর দেখুন রুটিটা দিয়ে ভালো মতো চাপ দিয়ে দিয়ে ডিমটা একটু বাড়িয়ে নিলাম। দুই পিঠটায় ভালো মতো সেঁকে নিয়ে এই যে দুটো পরোটাই আমার রেডি, নামিয়ে নিয়েছি। গরম গরম দাঁড়ান ভাইকে একটা দিই প্রথমে। এদিকে শসা আর পেঁয়াজ আমি সরু সরু করে কুচিয়ে রেখেছিলাম। আর আমি না কাঁচা লঙ্কা কামড়ে কামড়ে খেতে পারি না, এগরোল আবার একটু ঝাল ঝাল না হলেও ভালো লাগে না, সে কারণে দুটো শুকনো লঙ্কা দেখুন খড়িয়ে নিয়েছি, তারপর ভালো মতো গুঁড়ো করে নিয়েছি। ওই শুকনো লঙ্কা গুঁড়োটা ভালো মতো দিলাম আর তারপর অল্প লবণ আর এই যে বেশ খানিকটা সস দিয়েছি। খুব গরম লাগছে জানেন, সে কারণে একটা কাগজ মুড়ে দিলাম। দোকানের মতো একদম ভালো মতো মুড়তে পারিনি, তবে গরম যাতে না লাগে সেরকমভাবে মুড়ে নিয়েছি। ভাইকে দিলাম একটা আর এই যে আমিও একটা আমার জন্য রেডি করে নিয়েছি। বেশ ভালো লাগছে জানেন খেতে। চিলি সসটা যদি একটুখানি থাকতো তাহলে এগরোলটা খেতে আরোই ভালো লাগতো, তবে এটাও কিন্তু মন্দ লাগেনি, বেশ ভালো মতোই লাগলো খেতে। তবে কি জানেন তো আমার মনে হয় এইসব ফাস্টফুড যদি কেউ একটু বানিয়ে দেয় তাহলে যেন খেয়ে শান্তি। নিজে বানিয়ে এত সব কুটকাম করে একটু যেন খাওয়ার সময় কেমন হয়রানি লাগে। যাই হোক খেয়ে নিয়েছি আর তারপর দেখুন গ্যাস কাউন্টার গ্যাস এখন ভালো মতো সার্ফ দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আগামীকাল আর পরশু মায়ের গোটা গোটা উপোস থাকবে, মানে সারাটা দিন উপোস। তো কালকে মা বলছে আমাকে রাত্রের দিকে একটু করে ছানা আরে কাটিয়ে দিস, তো সে কারণে তোরা একটু নিরামিষ খেলেই বেশ ভালো হয়। এরপর নিরামিষের সমস্ত ধোয়া মাজা করতে সকালবেলাতে তো অনেক সময় লাগবে। আজকে রাত্রে আর রুটি আরে কোনো কিছু বানানো হবে না, ভাত মুড়ি আছে। ভাই তো কিছু খাবেই না বলছে, ওরে এগরোল খেয়ে নাকি পেট ভরে গেছে। আমি অল্প কটা ভাতে মুড়ি দুধ দিয়ে খাবো। তো এই যে দেখুন আর রুটি বানাবো না যখন, তখন ভালো মতো গ্যাসটা এখনই পরিষ্কার করে নিই সার্ফ দিয়ে ভালো মতো। এই যে গ্যাস কাউন্টার গ্যাস পরিষ্কার করে নিয়েছি। বেসিংয়ে বাসন বলতে ওই যে প্লেটগুলো, মানে ওভেনের উপরে যে প্লেটগুলো বসানো থাকে ওই প্লেটগুলো রয়েছে, আর দুপুরবেলার ওই কড়াইটা ছিল ওই কড়াইটাও নামিয়ে নিয়েছি। এই কটা বাসনই এখন ভালো মতো মেজে নেব, তাহলেই সমস্ত বাসনপত্র মাজা ধোয়া হয়েই গেল। সকালবেলাতে শুধুমাত্র চায়ের বাসনপত্র আর রাত্রে যে কটা খাবো সেগুলো মেজে দিলেই হয়ে যাবে। এই যে সমস্ত জিনিসগুলো মেজে নিয়েছি আর ধুয়ে ধুয়ে এই পাশটাতে জল ঝরতে দিয়ে দিলাম। এগুলো এখানেই সারা রাত্রি জল ঝরা হবে, সকালবেলাতে আবার জায়গা মতো রাখবো। আজকের মতো কাজকর্ম তাহলে শেষ হলো আর আমার ভিডিওটাও এখানেই শেষ করছি। আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমার ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব শীঘ্রই পরের কোনো একটি ভ্লগে। আজকের মতো টাটা।